প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি, ঠিক তখনই কলকাতায় ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল সকাল 10টায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আগামীকাল শনিবার সকাল 10টায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবার কথা রয়েছে। আর সেই অনুষ্ঠানে হাজির থাকবার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের এবং বিজেপির কেন্দ্রীয় নেতাদের, প্লাস 20টি অঙ্গরাজ্য থেকে মুখ্যমন্ত্রীরাও থাকছেন। আর তারই প্রস্তুতি চলছে। আজ প্রস্তুতি হয়তো সম্পন্ন হয়ে গেছে ইতিমধ্যে। আর আজই বিকেলে কেন্দ্র থেকে আসবার কথা স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অমিত শাহ বিজেপি দলীয় বিধায়কদের সঙ্গে মিটিং করবেন এবং তখন হয়তো আনুষ্ঠানিকভাবে কে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন সেই নামটি জানা যাবে। ইতিমধ্যে যদিও সেটি জানা হয়ে গেছে, কট্টরপন্থী হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরই মুখ্যমন্ত্রী হবার কথা, সব হিসেব নিকেশ সেরকমই বলছে। তো এই হলো পরিস্থিতি। আর তার আগে যেটি বলছি যে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, সেটি হবার জন্য বিজেপিকে নির্বাচনে জিততে হয়েছে। আর সেই জিতটি তাদের হয়েছে গত 4 মে, 3 দিন আগের কথা। বিধানসভা নির্বাচনে তারা ভূমিধস বিজয় পেলেন বিজেপি, বলতেই হবে সেটি। আর ভারত স্বাধীনের পর এই প্রথমবার বিজেপি পশ্চিম বাংলা নামক অঙ্গরাজ্যটি শাসন করবার সুযোগ পাচ্ছে প্রথমবারের মতো। ইন্টারেস্টিংলি 2001 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি একটি আসনও পায়নি পশ্চিম বাংলা থেকে। প্রিয় দর্শক শ্রোতা, একবার ভেবে দেখুন, সেই দলটি 294টি আসনের মধ্যে 293টিতে নির্বাচন হয়েছে আর একটি আসনে পুনর্নির্বাচনের আদেশ দিয়েছে নির্বাচন কমিশন। সো 293টি আসনের মধ্যে 207টি আসন পেয়েছে তারা, 2/3 বেশি আসন পেয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছে, যা অভাবনীয়। সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে এই নির্বাচনের ফলাফল। আর তৃণমূল কংগ্রেস পেয়েছে, দিদির দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, 80টি আসন। কংগ্রেস পেয়েছে 2টো আসন আর একটি আসন পেয়েছে সিপিএম, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 3টি আসন। তো এই হলো 293টি আসনের ফলাফল মোটামুটি। আর 147টি আসন দরকার ছিল আসলে সরকার গঠনের জন্য। তো বিজেপির অনেক অনেক বেশি আছে, ঢের বেশি আছে বলাই ভালো। তো এখন কথা হলো, নির্বাচন হয়ে গিয়েছে, 3 দিন হয়ে গিয়েছে, 4র্থ দিনে গড়াচ্ছে। তো এখনো এই নির্বাচন নিয়ে, নির্বাচনী ফলাফল নিয়ে বিভিন্ন মহলে বিশ্লেষণ হচ্ছে, আলোচনা হচ্ছে। বিষয়টি আসলে কি? সব মহলকে অবাক করে দিয়ে, পুরো ভারতীয় রাজনীতির হিসেব নিকেশ পাল্টে দিয়ে বিজেপি এই ভূমিধস বিজয় পশ্চিম বাংলায় কিভাবে পেল? তো আমরা শুনছিলাম অনেকদিন থেকে একটি কথা যে অঙ্গ বঙ্গ কলিঙ্গ। তো অঙ্গ তো বিজেপি আগেই জয় করে নিয়েছে, যেটিকে আমরা বিহার বলি। কলিঙ্গ উড়িষ্যা, সেটিও তারা জয় করে নিয়েছে। এবার তাদের জয় করা হয়ে গেল বঙ্গ। তো অঙ্গ বঙ্গ কলিঙ্গ এখন বিজেপির হাতের মুঠোয়। প্রিয় দর্শক শ্রোতা, এই নির্বাচনী ফলাফল নিয়ে কথা বলতে হচ্ছে কিছু। তো নানা সমীকরণে, নানা হিসেব নিকেশে, নানা বিশ্লেষণে যে সত্যগুলো সামনে এসেছে সেটি হলো দুটো বিষয়। প্রশ্নটি এরকম যে তৃণমূল কংগ্রেসের এই ভরাডুবি কেন? এইটি কি দিদির অপশাসন, নাকি এইটি বিজেপির SIR ইঞ্জিনিয়ারিং, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, SIR, বিশেষ নিবিড় সংশোধন বলা যেতে পারে। তো বিশেষ নিবিড় সংশোধনটি হলো ভোটার তালিকা সংশোধন আসলে। তো ভোটার তালিকা সংশোধন করে বিজেপি এমন একটি ইঞ্জিনিয়ারিং করেছে, বিভিন্ন মহলের এমনটি দাবি, বিভিন্ন হিসেব নিকেশ সে কথাই বলছে, এবং এইটি আমার বা অন্য একজন একক বিশ্লেষকের কথা না। আমি দুটো গুরুত্বপূর্ণ জায়গা থেকে তথ্য দিয়ে, রেফারেন্স দিয়ে কথা বলবো। সদ্যই প্রকাশিত হয়েছে একটি
ভারতীয় সংবাদ মাধ্যমে, আর সেটি হলো scroll.in। scroll.in ইনভেস্টিগেটিভ জার্নালিজমের জন্য তাদের নাম আছে, অনুসন্ধানী সাংবাদিকতা করে থাকেন তারা। তো scroll.in আমাদের কিছু তথ্য দিয়েছে, সেই তথ্যের আলোকে আলোচনা করব। আর আরেকটি কলকাতা বেসড পাবলিক রিসার্চ পলিসি অর্গানাইজেশন, সার্ভার ইনস্টিটিউট, তারাও কিছু তথ্য দিয়েছে। তো সেই তথ্যপত্রের আলোকে দেখবার চেষ্টা করব যে বিজেপি সরকারের বিরুদ্ধে যেই SIR ইঞ্জিনিয়ারিং এর অভিযোগটি আনা হচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেইটি কতটুকু সত্যি, এই ইঞ্জিনিয়ারিং হবার সম্ভাবনা কতটুকু সত্যি ছিল, নাকি বিজেপির বিরুদ্ধে এটি বানিয়ে বলা হচ্ছে। যেহেতু বিজেপি জয়লাভ করেছে, তাদের জয়কে, তাদের বিজয়কে কালিমালিপ্ত করার জন্য, ডিমিন করবার জন্য বলা হচ্ছে। বিশ্লেষণ করলে বোঝা যাবে বিষয়টি আসলে কি, আর দিদির অপশাসনের ভূমিকা কতটুকু, বা আদৌ দিদি অপশাসন করেছেন কিনা, পুরো বিষয়টি সংক্ষেপে বিশ্লেষণ করতে চাইছি। তো প্রথমেই SIR এর ইঞ্জিনিয়ারিং এর বিষয়টি নিয়ে একটু দেখতে চাচ্ছি, কেন এই অভিযোগ এসেছে। তো scroll.in কি বলেছে? scroll.in তাদের রিপোর্টের হেডলাইন দিয়েছে, ইনভেস্টিগেটিভ in half the seats BJP won, in half the seats BJP won in Bengal, total SIR deletions outnumber victory margin। অর্থাৎ বিজেপির প্রাপ্ত বা বিজিত, জয়লাভ করা, জিতে নেওয়া সিটের অর্ধেকেরও বেশিতে যেই বিজয়টি, যে মার্জিনে তাদের হয়েছে, তার চাইতে ঢের বেশি সংখ্যায় ভোটার তালিকায় ভোটারদের নাম কেটে দেওয়া হয়েছে, বা ভোটার তালিকায় যে নামগুলো কেটে দেওয়া হয়েছে সেইটি এই প্রশ্নের উদ্রেক করেছে যে তাদের অর্ধেক আসনেরও বেশি তারা যে মার্জিনে, যে হিসেবে জয়লাভ করেছে, তার সংখ্যা অনেক কম। তো এটি একটি বিশাল প্রশ্ন। scroll.in এটি বলেছে, এটি আগেই বলছিলাম যে এটি নির্ভরযোগ্য সংবাদ সংস্থা। আর সঙ্গে তারা এটিও অ্যাড করেছে, দ্য বাল্ক অফ দিস সিটস আর ওয়ান্স দ্যাট দ্য হিন্দুত্ব পার্টি হ্যাজ নেভার ওয়ান বিফোর। আর এই আসনগুলোর বেশিরভাগই এমন আসন যা এই হিন্দুত্ববাদী দলটি আগে কখনো জয়লাভ করতে পারেনি পূর্ববর্তী কোনো নির্বাচনে। তো পুরো প্রতিবেদনে অনেক কিছু উঠে এসেছে, তথ্য দিয়ে, উপাত্ত দিয়ে তারা কথা বলেছেন। এবং এখানে আমি শুধু একটি তথ্য উল্লেখ করতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের আসনটি। প্রিয় দর্শক শ্রোতা, এইটিও আমরা জানি এটি একটি ট্র্যাজেডি পশ্চিমবাংলার রাজনীতিতে এবং তৃণমূল কংগ্রেসের জন্য। মমতার নিজের আসন ভবানীপুর, সেই ভবানীপুরে তিনি শুভেন্দু অধিকারীর কাছে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে 15,000 ভোটে হেরেছেন। এইটি স্বাভাবিক কিনা, এই জায়গাটি একটু দেখব। স্ক্রল এই জায়গাটি নিয়ে এসেছে তথ্যপাত্রের অংশ হিসেবে। তো স্ক্রল যেমনটি বলেছে তাতে করে দেখা যাচ্ছে 15,000 ভোটে মমতা হেরেছেন তার কাছে। আর এই জায়গায় 2011 থেকে এই ভবানীপুরের এই আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলে, যেহেতু তার সরকার 15 বছর ধরে ক্ষমতায় আছে। তো সেই আসনে SIR, যেটির কথা বলছিলাম, ভোটার তালিকা সংশোধন বা সংশোধিত ভোটার তালিকা, সেই সংশোধিত ভোটার তালিকা হিসেবে দেখা যাচ্ছে এই ভবানীপুরের এই আসনটি থেকে 51,000 ভোটারের নাম কেটে বাদ দিয়েছে ইলেকশন কমিশন। অর্থাৎ ইলেকশন কমিশন বিজেপির নির্দেশেই কাজ করেছে। 51,000 ভোটারের তালিকা থেকে নাম বাদ পড়েছে, যেই আসনে মমতা শুভেন্দুর কাছে হেরেছেন 15,000 ভোটে। তার মানে এই 51,000 ভোট যদি থাকতো ভোটার তালিকায়, তাহলে ফলাফল অন্যরকম হতে পারত। আর বিভিন্ন আসনে দেখা গিয়েছে যে যেই মার্জিনে তারা জয়লাভ করেছে, আর সেই সব আসনগুলোতে যত সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, ডিলিশন শব্দটি ব্যবহার করা হয়েছে scroll.in এর হেডলাইনে, যত নাম ডিলিট করা হয়েছে, যত নাম সেখান থেকে রিমুভ করা হয়েছে, সেই নামের চাইতে সেই সংখ্যাটি সেই নামের সঙ্গে ম্যাচ করালে অনেক ছোট একটি সংখ্যা। অর্থাৎ বিজেপি প্রার্থীরা কোনো জায়গায় দেখা গেছে 2000 ভোটে জিতেছেন, সেই আসন থেকে ভোটারের নাম ডিলিট করা হয়েছে 20,000, 30,000, 50,000, অনেক আসনে এরকম তথ্য তারা দিয়েছেন। আমি সব তথ্যগুলো এখানে ডিসকাশনে আনছি না,
তো এখন এটি যথেষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের আসন, খুবই সুস্পষ্ট সুনির্দিষ্ট উদাহরণ। তো এখান থেকে একটি চিত্র মোটামুটি পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর আরেকটির কথা বলছিলাম, সাবার ইনস্টিটিউট, এটি কলকাতা কেন্দ্রিক একটি পাবলিক রিসার্চ অর্গানাইজেশন। তারা কি বলছে একটু ঘুরে আসি সেখান থেকে। তথ্যপাত্র ছাড়া মুখে মুখে কথা বললে তো কোনো লাভ নেই। আচ্ছা, সাবার ইনস্টিটিউট বলছে সেই সবকিছু অনলাইনে সার্চ করলে পাওয়া যাবে। গুগল করলে SABAR সাবার ইনস্টিটিউট সার্চ করলে আপনি পেয়ে যাবেন সবকিছু, তাদের দেয়া তথ্যপাত্র। আমি এইসব ঘেটে কনফার্ম করে তারপর আমি কথা বলছি। সাবার ইনস্টিটিউট বলছে নামের বানান ভুল, নামের বানানে অমিল, বাবা মা এবং সন্তানের বয়সের পার্থক্য, কারো কারো 6টির বেশি সন্তান কোনো পরিবারে, এইসব কারণগুলোকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেবার যুক্তি হিসাবে গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশন সেটি করেছে। আর তারা এটিকে বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ যৌক্তিক অসামঞ্জস্য। তারা এগুলোকে যৌক্তিক মনে করছে। কারো নামের বানানে হ্রস্ব ইকারের জায়গায় দীর্ঘ ইকার, হ্রস্ব উর জায়গায় দীর্ঘ উ, দন্ত স-এর জায়গায় তালব্য স কিংবা মূর্ধন্য স, এইসব বিষয় চলে এসেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে পশ্চিম বাংলায় এবং আমাদের বাংলাদেশে একই রকম। বানান লিখবার ক্ষেত্রে বা অনেক বিষয়ে আমরা হয়তো অতটা সচেতন নই, তো সেখানেও এরকম ঘটে থাকবে। তো এইসবকে বাহানা হিসেবে নিয়ে নাম ছেটে বাদ দেওয়া হয়েছে। আর দেখা গিয়েছে আমাদের এই সাভার ইনস্টিটিউট জানাচ্ছে যে ইনস্টিটিউট বলছে মারা যাওয়া ভোটার প্লাস স্থায়ীভাবে স্থানান্তরিত হওয়া ভোটার, গত অনেক বছরে যত ভোটার মারা গেছেন পশ্চিম বাংলায় এবং যত ভোটার মাইগ্রেট করেছেন চাকরি বাকরি সুযোগ সুবিধার জন্য, অনেকে অন্য রাজ্যে মুখ করেছেন, এই সব কিছু মিলিয়ে যদি একটি হিসেব করা হয়, সেই হিসেবও কোনো লাভ হয় না। সেই হিসেব থেকে বোঝা যায় না, এই হিসেবটি মিলে না যে কেন এত লক্ষ লক্ষ ভোটারকে, প্রায় কোটি ভোটারকে ভোটার তালিকা থেকে ডিলিট করে দিতে হয়েছে। তো একটু ধারাবাহিকভাবে দেখতে চাইছি। এই ইনস্টিটিউট আমাদের জানাচ্ছে যে 3টি ফেজে 91 লাখ মানুষের নাম মুছে ফেলা হয়েছে এই SIR নামক নিবিড় সংশোধনীতে। 91 লক্ষ মানুষের বা ভোটারের নাম ডিলিট করে ফেলা হয়েছে। একবার ভেবে দেখুন প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেসব দেশে 91 লক্ষ 9 মিলিয়নের উপরে লোক নেই। আচ্ছা, গত ডিসেম্বরে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় 58 লাখ নাম বাদ দেওয়া হয়েছে। 3টি ফেজে তারা কাজটি করেছে। এবছরের ফেব্রুয়ারিতে প্রথম চূড়ান্ত তালিকাতে বাদ দেওয়া হয়েছে 5 লক্ষ নাম। আর মার্চের শেষ থেকে এপ্রিলের শুরুর দিকে বাদ পড়েছে 27 লক্ষ নাম। যেই 27 লক্ষের কথা আমরা ইদানিং শুনছি এবং সেগুলো সব বিবেচনাধীন আছে, অনেকে আপিল করেছেন, শুনানি চলছে, এইসবের অনেক কিছু হয়তো পরে ফয়সালা হবে, কিন্তু তারা কিন্তু ভোটার হিসেবে অধিকার হারিয়েছেন। তারা ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেননি, এই বিশাল সংখ্যার জনগোষ্ঠী। এবং সাভার ইনস্টিটিউট আমাদের জানায় যে এই ভোটারদের শতকরা 65%, 60 থেকে 65% মুসলিম। আর এইটি সুবিদিত যে মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে থাকেন, কারণ মুসলিম স্বার্থের পক্ষে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময় মুসলিমরা শুধু ধর্মীয় পরিচয়ে যেভাবে নির্যাতিত হয়েছেন অতীতে এবং হচ্ছেন প্রতিনিয়ত, সেই সবের বিরুদ্ধে মমতা এবং তার দল কথা বলে। তো তাই সঙ্গত কারণেই বিজেপি ধরে নিয়েছে মুসলমানদের ভোটগুলো বিজেপির ভোট ব্যাংক। তাই এমন কৌশলে এই SIR করা হয়েছে যে 65% এই 91 লাখের মধ্যে মুসলিম, তাদেরকে ভোটার হিসেবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফলে এই ভোটগুলো তৃণমূল কংগ্রেস পায়নি, পেলে হয়তো নির্বাচনী ফলাফল অন্যরকমই হতে পারে। তো এই গেল নির্বাচনে সূক্ষ্ম কারচুপি বলি আমরা, স্থূল বলি ইঞ্জিনিয়ারিং এর দিকটি। আর আরেকটি দিক যদি বলি, সেটি দিদির কোনো ত্রুটি সেখানে ছিল কিনা, কেন 15 বছর পর এভাবে তাদের ভূমিধস পরাজয় বরণ করতে হলো। যদিও ভূমিধস জয়ের সঙ্গে ভূমিধস টার্মটি জড়িত, আমি বলছি এমনিতেই। তো ভূমিধস পরাজয়ের কারণ কি? মাত্র 80টি আসন পেয়ে তাদের সন্তুষ্ট থাকতে কেন হলো? তো
তো এর পেছনে নানা কারণ জানা যাচ্ছে। প্রথমত 15 বছর যে দলটি শাসন করেছে তাদের বিরুদ্ধে জনমনে একটি অ্যান্টি ইনকামবেন্সি সেন্টিমেন্ট গড়ে উঠেছে। অ্যান্টি ইনকামবেন্সি সেন্টিমেন্ট মানে হলো শাসক দল বা শাসক শ্রেণী যারা শাসন করছেন, দীর্ঘ সময় শাসন করলে পরে তাদের সম্পর্কে জনমনে এক ধরনের বীতশ্রদ্ধা চলে আসে, বীতশ্রদ্ধ ভাব চলে আসে। জনগণ তাদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওঠেন বিভিন্ন কারণে। সেইটি অনেক সময় ভালো শাসন করলে হয়, আর খারাপ শাসন করলে তো কথাই নেই। তো খারাপ শাসনগুলোর মধ্যে যে ত্রুটিগুলো পাওয়া যাচ্ছে, লাগামহীন দুর্নীতি। প্রিয় দর্শক শ্রোতা, এটি সংবাদ মাধ্যম খুললেই দেখা যেত। পশ্চিম বাংলার পরিস্থিতি আসলে খুব ভালো ছিল না। দিদি দুর্নীতি বিষয়টি হ্যান্ডেল করতে পারেননি। চরম অরাজকতা, সব সেক্টরে সব জায়গায় আমরা অরাজকতা বা বিশৃঙ্খলা এনার্কি দেখেছি। স্থানীয় নেতাদের দৌরাত্ম্য ও অধ্যত্ব, তৃণমূল কংগ্রেসের নেতারা অধ্যত্ব প্রদর্শন করতেন, ভোটাররা সেটি ভালো চোখে দেখেন। আইনের শাসনের অনুপস্থিতি, সার্বিকভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেখানে ভালো ছিল না। যেটিকে আমরা বলি রুল অব ল, সেটি সেখানে আসলে অনুপস্থিত ছিল। বেকারত্ব থেকে হতাশা, তরুণ শ্রেণীটির মধ্যে বেকারত্ব উচ্চ মাত্রায় ছিল এবং সেই বিষয়টি থেকে হতাশা তাদের মধ্যে কাজ করছিল। আর বিপরীতে বিজেপি শোনাচ্ছিল যে তারা ক্ষমতায় গেলে তারা গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকা, তামিলনাড়ু এইসব রাষ্ট্রের মতো শিল্পায়ন ঘটাবে পশ্চিমবাংলায়, তখন কারো আর কোনো বেকারত্ব থাকবে না। তো এই বিজেপির আশ্বাস সেই জায়গাটি পূরণ করেছে, দিদির সেই শূন্যস্থান। নারীদের নিরাপত্তাহীনতা, বেশ কয়েক বছর থেকে আমরা দেখছি পশ্চিমবাংলার, বিশেষভাবে কলকাতার রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, হসপিটালে কতগুলো দুর্ঘটনা ঘটেছিল নারীদের। তো সেইটি নারী নিরাপত্তা সম্পর্কে ভালো ধারণা দেয়নি পশ্চিমবাংলার অধিবাসীদের বা ভোটারদের। আর আরেকটি বিষয় ছিল মমতার বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেকের কথা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার শীতল সম্পর্ক, কিংবা পিসি এবং ভাইপোর যে বিভাজন বা বিভক্তি তাদের, এই বিষয়টিও দলের অনেককে হতাশ করেছে নানা। তো এই বিষয়গুলো নিঃসন্দেহে কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস হিসেবে কাজ করেছে। বাট মোটা দাগে বলতে গেলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিন্তু কম ভূমিকা রাখেনি কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসের এই ভূমিধস পরাজয়ের পেছনে। তো এখন কথা হলো, যা হবার তো ওখানে হয়ে গেছে। তো উগ্র হিন্দুত্ববাদী বিজেপি পশ্চিম বাংলার দখল নিল। আর আমরা দেখেছি নির্বাচনী প্রচারণায় তারা মাছ ব্যবহার করেছে, কারণ তৃণমূল কংগ্রেস থেকে বলা হয়েছিল বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিম বাংলার লোকেরা মাছ খেতে পারবে না। তো বিজেপি সেই কার্ড ব্যবহার করেছে, মৎস্য কার্ড। তারা মাছ হাতে নিয়ে মিছিল করেছে, মহিলাদের দেখেছি কপালে টিকটি লাগিয়ে মাছ হাতে মিছিল করেছে। আর বিজেপির শাসনে ভারত কেমন আছে, ভারতের সংখ্যালঘুরা কেমন আছে, সেটি সারা দুনিয়া জানে। শুধু মুসলমানরা না, সব শ্রেণীর সংখ্যালঘুরা কষ্টে আছেন, নির্যাতিত হয়েছেন, সবসময় হচ্ছেন। গত ক্রিসমাসের আগে আগে আমরা দেখলাম খ্রিস্টানদের উপর নির্যাতন আর মুসলমানদের উপর নির্যাতন সাংবৎসরিক ব্যাপার। গরুর মাংস খাওয়ার অপরাধে বছরের পর বছর মুসলমানদের সেখানে হত্যা করা হচ্ছে, কোনো কোনো জায়গায় হামলা নির্যাতন তো প্রত্যেক ঘটনা, হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। সব সংখ্যালঘুরাই সেখানে নির্যাতিত হয়েছে। আমরা যদি কয়েক বছর পেছনে ফিরে যাই, জাস্টিস সাচার, সেই সাচার কমিশন যে রিপোর্ট দিয়েছিল সংখ্যালঘু মুসলিমদের ব্যাপারে, মুসলিমদের কিভাবে ভারতে প্রান্তিক করে ফেলা হয়েছে, মার্জিনালাইজ করে ফেলা হয়েছে, সেই চিত্র সেই সাচার কমিশনের রিপোর্টে কিন্তু ফুটে ওঠে। কোনো সাক্ষ্য প্রমাণ দরকার নেই, সেই রিপোর্টটি আবার ঘুরে আসলে আমরা দেখব সেই রিপোর্টে যা যা নেই আরো এমন কিছু অনেক যোগ হয়েছে, নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে বিজেপি আমলে। তো সেই বিষয়টি নিয়ে কথা বলছি। সব ধরনের ধর্মান্ধতার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, সব ধর্মের ধর্মান্ধতা, শুধু হিন্দুদের বিজেপির ধর্মান্ধতা তা না, যেখানেই ধর্মান্ধতা ঘটবে এবং সেই ধর্মান্ধতা যদি সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীকে কিংবা প্রান্তিক গোষ্ঠীকে নির্যাতনের হাতিয়ার বানানো হয়, ধর্মীয় কার্ড খেলা হয়, সেটির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি থাকবে। আধুনিক মানুষের, মানবিক মানুষের সেই প্রতিবাদ সবসময় জারি থাকতে হবে, শুধু বিজেপি বলে কথা না। এখন বিজেপি নিয়ে কথা বলছি তাই বিজেপির নামই বারবার বলতে হবে। আর ভারত যুগ যুগ ধরে যে সুনামটি কামিয়েছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভারত তার সেই ধর্মনিরপেক্ষ চরিত্র বহু আগেই হারিয়েছে। আর ভারতে যে পরিমাণ সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বিশেষভাবে মুসলিম নির্যাতন, ভারতের কোনো অধিকার থাকে না অন্য দেশে সাম্প্রদায়িকতা নিয়ে কথা বলতে, অন্য দেশে
নির্যাতন নিয়ে কথা বলতে কোনো অধিকার তাদের থাকে না। বাট সে অনধিকার চর্চা তারা কিন্তু অন্তত গত 2 বছর ধরে বাংলাদেশের উপর করে আসছেন, সেটি আমরা দেখছি। নির্লজ্জ না হলে কেউ এটি করতে পারে না, তারা করছে সেটি। তো এখন বিজেপির এই পশ্চিম বাংলা জয়ে বা বঙ্গ জয়ে আমাদের বাংলাদেশের লাভ ক্ষতি কি, শেষ আলোচনাটি এখানে থাকছে। তো এটি নানাভাবে বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন। অনেকে বলছেন যে আমরা এখন তিস্তার পানি পাবো। কেন? কারণ আমরা জানি দিদি আমাদের পানি দিতে রাজি হননি। তখন মনে হয়েছিল অন্তত আপাত দৃষ্টিতে মনমোহন সরকার এবং মোদী সরকার, দুই সরকারই হয়তো চেয়েছিল আমাদের সঙ্গে তিস্তার চুক্তি করবে, পানি দেবে, এমনটি আমরা বুঝতে পেরেছিলাম। দেখা গেল দিদি বাগড়া দিচ্ছেন, বাধা দিচ্ছেন, দিদি আমাদের পানি দেবেন না। তো তখন বিশেষভাবে মোদী সরকারের, মোদীর বলবার ছিল যে আমি তো চাই, মমতার কারণে দিতে পারছি না। তো অনেকে এখন বলছেন যে এখন যেহেতু রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার বিজেপি, এখন আর আমাদের তিস্তার পানি পেতে, তিস্তা চুক্তি করতে ভারতের সঙ্গে কোনো সমস্যা হবে না। সো এটি একটি সম্ভাবনা, নিশ্চিত করে বলা যায় না। কারণ ভারত বাংলাদেশ সম্পর্ক হাসিনার পতনকে ঘিরে যেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, বা হাসিনার ভারতে আশ্রয় নিয়ে যেই জায়গায় দাঁড়িয়েছে, এখনো শীতল ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক। সেটি নির্ভর করবে বর্তমান বিএনপি সরকারের সঙ্গে সার্বিক সম্পর্কটি বিজেপি সরকারের কেমন যায় সেটির উপর নির্ভর। পানি চুক্তি, সীমান্ত নিরাপত্তার বিষয়টি আছে, পুশিনের বিষয়টি আবার আলোচনা এসছে। পুশিন, পুশব্যাক, নির্বাচনের আগেই ভারত বারবার হুমকি দিচ্ছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় উদগ্র চেষ্টা আমরা দেখেছি ভারতের পুশিন করবার জন্য, মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠানোর, যে এরা বাংলাদেশের অনুপ্রবেশকারী। লক্ষ লক্ষ মুসলমানকে তারা এরকম ভিকটিম বানাবার চেষ্টা করেছে, মুসলিম কার্ড, বাংলাদেশ কার্ড তারা খেলেছে। তো অনেকে বলছেন যে সেটি নির্বাচনের আগে একরকম ব্যাপার, এখন নির্বাচিত হয়ে গেছে, তারা সরকার গঠন করলে বিষয়টি পাল্টে যাবে। এটি পররাষ্ট্রনীতিকে সার্বিকভাবে বড় স্কেলে ইম্প্যাক্ট নাও করতে পারে, আমরা সে কথাই বিশ্বাস করতে চাইছি। তো সেটি বুঝতে আমাদের খুব বেশি অপেক্ষা করতে হবে না। দেখা যাক তিস্তার পানির হিস্সা আদৌ আমাদের ভাগে জোটে কিনা, এবং সীমান্ত নিরাপত্তার বিষয়ে ভারত বিষয়টি কিভাবে দেখে, পুশ ইন পুশ আউট বিষয়ে কি হয়। কারণ তারা অ্যাকশনে যাওয়ার আগ পর্যন্ত আমরা যত কথাই বলবো সেগুলো হবে স্পেকুলেটিভ, মানে শুধুই জল্পনা, স্পেকুলেশনকে ভিত্তি করে কথা বলা হবে। বাস্তবতা বুঝবার জন্য আমাদের হয়তো আর অল্পই কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকার জন্য।